সাথী এখনো পর্যন্ত এলো না, নিশ্চয়ই চেয়ে রয়েছে, গিয়ে দেখে আসি। এই কোথায় যাচ্ছেন? এই তো পার্টি শুরু হলো। 2 মিনিটের মধ্যে আসছি। বেরোসিক মানুষ, যান তাড়াতাড়ি আসুন। দেবেশ আবার কোথায় যাচ্ছে? ও আবার সাথীকে বিরক্ত করতে? ইন্দ্রও তো বাড়িতে নেই, যাই একবার গিয়ে দেখি। এই কুন্তি দেবী, কোথায় কোথায় যাচ্ছ? এখনই যদি আমার কিছু দরকার হয় কে দেবে? বাবা, মা এখানে কি করবে? কিছু দরকার পড়লে আমি আছি তো, মাকে যেতে দাও। যাও তুমি। মোহিনী, ভয় পেও না, আমি কিচ্ছু করব না। দেখো দেবেশ, চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি ইন্দ্রকে ডাকবো। আরে এত চিৎকার করছো কেন? একটু আস্তে কথা বলো। পার্টি চলছে উপরে তোমার শ্বশুর মশাইয়ের, আর তুমি তো খুব ভালো মতোই জানো যে ওনার পার্টি যদি ভেস্তে যায় কি করতে পারেন উনি। আমি তো শুধু কথা বলতে এসেছি। তুমি নিজেকে দেখেছো ভালো করে? চোখ মুখ শুকিয়ে গেছে। বলছি মোহিনী, শোনো, তোমার জন্য না জানি আমাকে কি কি করতে হচ্ছে, এবার অন্তত মেনে নাও, না হলে দেখবে একদিন আমি এই বাড়িতে তোমার সঙ্গেই থাকবো। ভালো হয়েছে ইন্দ্র এখনো ফেরেনি। দেবেশ দেখো, আমি এর আগে বহুবার বলেছি, আর আজকেও তোমায় আমি আরেকবার বলছি, আমার থেকে আর আমার পরিবারের থেকে দূরে থাকো। তুমি কেন বুঝতে চাইছো না? যদি দূরেই থাকতে হতো তাহলে এত কাছে আসতাম নাকি? আসতাম বলো? উল্টে আমি তো এটা ভাবছি যে আমারও লেলার দেখানো পথে হাঁটা উচিত। আর তুমি তো জানোই যে তোমার শ্বশুর মশাই আমার উপকারের বোঝার কতটা নিচে চেপে আছেন। উনি তো না করতে পারবেন না, তাই না? ভাবো, যদি আমি এই বাড়িতে চলে আসি তাহলে কি কি হবে? তোমার একটা হ্যাঁ সবার জীবন শুধরে দিতে পারে। এসো আমার কাছে। দূরে যাও বলছি, খবরদার কাছে আসবে না। সাথী, সাথীর গলা। এই দেখো দেবেশ, আমি আবার তোমাকে বলছি, আর একবারও যদি আমার কাছে আসার তুমি চেষ্টাও করেছো, আমার সঙ্গে কথা বলার চেষ্টাও করেছো, আর আমাদের বাড়িতে ঢোকার সাহস দেখিয়েছো, তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। সাথী, আপনি দেখুন, তেষ্টা পেয়েছিল, জল খেতে এসেছিলাম, আর একে দেখুন ছুরি নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। মাথা খারাপ হয়ে গেছে। এই তোমার এই মিথ্যে কথাগুলো কেউ শুনবে না এখানে। চলো বেরো এখান থেকে। এই বেরো। যাচ্ছি আমি। হ্যাঁ চলে যাচ্ছি, আমি তো জল খেতে এসেছিলাম। এই লোকটা আছে না, এর সাহস অনেক বেড়ে গেছে। আমি ইন্দ্রকে বলতে হবে এর ব্যাপারে। বৌমা, ইন্দ্রকে তুমি কিচ্ছু বলো না। এটাও নয় যে ছাদে কি হচ্ছে। কিন্তু মা, এভাবে তোমার কাছে হাত জোর করছি। ইন্দ্র কত রাগী তুমি তো জানো সেটা। ও যদি সব জানতে পারে, ওকে কিছুতেই আটকাতে পারবো না। বলো না কেমন? এই দেবেশ এত রাতে আমার বাড়িতে কি করছে? ইন্দ্র, কোথায় গেছিলে তুমি? মহাশিবরাত্রির জন্য কিছু জিনিস আনতে গিয়েছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? আর ওই দেবেশ এখানে এসেছিল, তাই না? কিন্তু ও তোমার ক্ষতি করতেই এসেছিল এখানে। ইন্দ্রকে তুমি কিচ্ছু বলো না। এটাও নয় যে ছাদে কি হচ্ছে। তোমার কাছে হাত জোর করছি। কিছু জিজ্ঞেস করছি তোমাকে, উত্তর দাও।
ওই দেবেশ জল খেতে এসেছিল রান্নাঘরে, আর কিছু নয়। এই আওয়াজ কিসের? ইন্দ্র দাঁড়াও। বন্ধ করো এইসব। এই ওঠ, ইন্দ্র বেরো। কি করছিস কি? আরে বেরো। ইন্দ্র আমার কথা শোন। ইন্দ্র, আরে ইন্দ্র ভাই, কেন এই পার্টিটা নষ্ট করছো? আরে তোমার যদি পছন্দ না হয় তাহলে তাহলে যাও না এখান থেকে। ইন্দ্র রাগের মাথায় কিছু। মা, তুমি মাঝখানে কথা বলবে না। আরে ইন্দ্র, এত রাগ করার কি আছে? আমরা এখানে মজা করছি, উৎসব পালন করছি। হ্যাঁ, আজ আমাদের কেউ ডিস্টার্ব করবে না। হ্যাঁ, কেউ করবে না। এখানে কোনো উৎসব পালন হবে না। বাবা, নিজের মান সম্মানের কথা একটু ভাবো। মানে এই মেয়েটার পাল্লায় পড়ে তুমি যা ইচ্ছে তাই করবে? মহাশিবরাত্রির প্রস্তুতির বদলে তুমি এই অধর্ম, এই পাপ করছো। আর আমি তোমাকে না করেছিলাম বাবা, যে এই নোংরা লোকটা যেন আমার বাড়িতে আর না আসে। আরে ভাই ইন্দ্র, আরে রাগ কেন করছো? এদিকে এসো, এসো বসে পার্টি করি। হ্যাঁ, পার্টি করব। পার্টি করার আগে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। আরে ইন্দ্র, কি হলো? চল। আরে ইন্দ্র, বেরো এখান থেকে। সিংহাসন বাবু, চল। এই ইন্দ্র, তুই বলেছিলি ঘরে না ডাকতে, ডাকিনি। ছাদে পার্টি করছি, ছাদে। ছাদে এনো দাও। বসো, তুমি বসো, সাবধানে। হ্যাঁ, ঠিক আছে তো? কেন এসেছো এখানে? টাকার জন্য আমার সংসার ভাঙতে চাইছো? লেলার টাকার খিদে নেই, ভালোবাসার খিদে আছে। যেখানেই ভালোবাসা পায় লেলা সেখানেই চলে যায়। সবকিছুর একটা সীমা আছে। ইন্দ্র, তোমার মতো মেয়েকে আমি কেন ওর সঙ্গে কথা বলছিস? চল চল আমার সঙ্গে। আরে ছাড়ো আমাকে। পৃথিবীতে খারাপ মানুষে ভরে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত আপনার মতন জঘন্য মানুষ কোথাও দেখিনি। পুরো পৃথিবীতে একটাই সিংহাসন সিংহ আছে। কিন্তু একটা কথা বলুন তো, নিজের ছেলের সঙ্গে আপনি এরকমটা কেন করছেন? এমন কি করেছে ও? আমার ছেলে আমার সব থেকে বড় শত্রুকে বিয়ে করেছে। এমন খেলা খেললো এই মেয়েটা যে নিজের পরিবারের সর্বনাশ এবার আমার নিজের হাতেই হবে। গুরুদেব, আপনি আমার সঙ্গে পক্ষপাতিত্ব করেছেন। আপনাকে ক্ষমা করব না আমি। গুরুদেব,
অবাধ্য শিক্ষার্থীকে শাস্তি দিয়ে শিষ্টাচার শেখানো অতি আবশ্যক। আসুন দেবী সন্তোষী, আমরা পরবর্তী কাহিনীতে মনোসংযোগ করি। আজ্ঞে। আমরা কোথায় ছিলাম? গুরুদেব, এতক্ষণে আমরা জেনেছি যে ত্রিগুণাতীত হলেন শ্রীহরি বিষ্ণু, আর আমরা শ্রীহরি বিষ্ণু এবং মাতা মহালক্ষ্মীর বিবাহের কাহিনীও শুনেছি। আর তারপরে আমরা সর্বশক্তিমান সদাশিব মহেশ্বরের অর্ধনারীশ্বর রূপেরও দর্শন করেছি, যেখানে মহেশ্বর শ্রী সদাশিব প্রজাপতি ব্রহ্মা এবং শ্রীহরি বিষ্ণুকে সৃষ্টির নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। এরপরেই শিবের আজ্ঞায় ব্রহ্মাদেব পঞ্চতত্ত্বের দ্বারা সৃষ্টির রচনার কার্য আরম্ভ করলেন। স্বর্গলোক, ওখানে যারা নিবাস করেন সেই দেবগণ, 7 সমুদ্র আর সপ্তদ্বীপ বিশিষ্ট পৃথিবীর রচনা হল। তারপর পাতাল লোকের নির্মাণ হলো, অসুরদের জন্ম হলো, আর নরক লোক নির্মাণ হলো। জ্ঞানের ভাণ্ডার রূপে প্রকট হলেন মহান সপ্ত ঋষি, আর এইভাবেই সৃষ্টির নির্মাণ কার্য সম্পন্ন হলো। তারপরে 7 সমুদ্র এবং সপ্তদ্বীপে ঘেরা সুন্দর পৃথিবীতে জীবন প্রদান করবার জন্য শ্রী ব্রহ্মাদেবের কৃপায় সৃষ্টির প্রথম পুরুষ মনু আর প্রথম নারী শতরূপার নির্মাণ হলো। আর দেবাদিদেব অর্থাৎ মহাদেব কখন প্রকট হলেন? সৃষ্টির নির্মাণের পরে কৈলাসে সকল দেবগণ শ্রী সর্বেশ্বর সদাশিবের সাকার রূপের প্রকট হওয়ার প্রতীক্ষা করতে লাগলেন। হর হর মহাদেব, মহাদেব, আপনাকে দর্শন করে সম্পূর্ণ সংসার ধন্য হয়ে গেল। মহাদেব, ধন্য হয়ে গেল। এই রূপ ধারণ করে আমি আপনাদের ইচ্ছেকেই মর্যাদা দিয়েছি। সৃষ্টিতে শুভ আর অশুভর সামঞ্জস্য বজায় রাখতে, নীতি, ধর্ম আর ন্যায়কে স্থাপন করতে আমাদের ত্রিদেবের যোগদান আবশ্যক এবং অনিবার্য হবে। মহাদেব, আপনার এই সাকার রূপকে আরাধ্য মেনে এই সৃষ্টি দেব, দানব, মানব, অসুর সকলেই ধন্য হবে। মহাদেব, শিব আর শক্তি এনারা একে অপরের অভিন্ন অঙ্গ। আপনার তো দর্শন পেলাম, কিন্তু শক্তির দর্শন কবে পাবো মহাদেব? অর্থাৎ ওনারা মাতা পার্বতীর কথা বলছিলেন? হ্যাঁ, ওনার মনে হলো শিবের দর্শন পেলাম, কিন্তু শক্তির পেলাম না কেন? শিব আর শক্তি একে অপরের অভিন্ন অঙ্গ, দুজনের একসঙ্গে থাকা অনিবার্য। দুজন একসঙ্গে না থাকলে সৃষ্টির নির্মাণের কার্য পূর্ণ হবে না। তারপরে কি হলো? শক্তি এই সংসারে নারী রূপে অবতীর্ণ হবেন, কিন্তু তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। ক্ষমা চাইছি মহাদেব, কিন্তু প্রতীক্ষা কেন? কারণ শক্তির অবতার মনুষ্য রূপে জন্ম নেবেন। অর্থাৎ যেভাবে আপনি প্রকট হয়েছেন সেভাবে শক্তি প্রকট হবেন না, ধরিত্রী লোকে তাঁর জন্ম হবে। শক্তির পিতা প্রজাপতি দক্ষ এবং মাতা হবেন রানী মেনকা। আমার মানস পুত্র দক্ষ শক্তির মানব রূপের পিতা হবে, কিন্তু শক্তিকে কন্যা রূপে লাভ করার জন্য ওনাদের তপস্যা করতে হবে। অর্থাৎ দেবী পার্বতী মাতা শক্তি, মাতা সতী, মাতা পার্বতী, আর সে কারণেই ওনার জন্ম মনুষ্যরূপে হয়েছিল। উনি অজন্মা নন, দেবাদিদেব মহাদেবের মতো। না, শক্তির আগমনের সঙ্গে সঙ্গেই সৃষ্টির নির্মাণ পূর্ণ হল। মহাদেব, সমস্ত দেবতারাই কি আপনার আর শক্তির পৃথক হওয়ার রহস্য জানতেন, নাকি আমারই মতো তাদের মনেও প্রশ্ন ছিল যে শিব আর শক্তি কেন পৃথক হলেন? দেবী, শিব আর শক্তির পৃথক হওয়া সম্ভব নয়।
যাকে সমগ্র সংসার শিব আর শক্তির পৃথক হওয়া ভেবেছিল, তা ছিল ওনাদের বিস্তার। শিব কৈলাসে আর শক্তি দক্ষ কন্যার রূপে পৃথিবী লোকে। এরকম কেন হলো প্রভু? সংসারে সত্যের বিস্তার আবশ্যক, কারণ সত্য থেকেই শিবের জন্ম। সত্যই শিবের আধার। সত্য আর শিবের থেকেই সুন্দরের উৎপত্তি। যা সত্য, শুভ, তাই সুন্দর। অর্থাৎ সত্যম, শিবম, সুন্দরম এই কথার সারমর্ম সৃষ্টির মূল আধার ছিল। এর মূল আধার চিরকালই আপনি। যদি আদি শক্তি না থাকত, তাহলে সত্য স্থির হতো না। শক্তির দ্বারাই সত্য সুরক্ষিত থাকে, শিব প্রসন্ন হয়, আর সুন্দরের বিস্তার ঘটে। এটাই সত্য। শক্তি ছাড়া শিব শূন্য। দুজন পরস্পরের পরিপূরক। শিব শক্তির এই পৃথক পৃথক অলৌকিক রূপ আর সংসারের সমস্ত রচনার সত্যম শিবম সুন্দরমকে রক্ষা করাই উদ্দেশ্য। যেমন মহাদেব বললেন, সত্যম শিবম সুন্দরমই জগতের আধার। আর এটাই এই কাহিনীর সারার্থ। দেবী সন্তোষী, আমি আশা করছি যে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। গুরুদেব, আপনার দেওয়া জ্ঞান মনকে তৃপ্ত করেছে, আর অপরিসীম সন্তোষে মন ভরে গেছে। গুরুদেব, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাইনি। ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ কে তা আমি জানতে পারিনি, আর না আমি অন্যান্য প্রশ্নের উত্তর লাভ করতে পেরেছি। ত্রিদেবের মধ্যে কে শ্রেষ্ঠ সেটা কেউ জানে না। এর উত্তর আপনাকেই খুঁজে নিতে হবে। কিন্তু এটা যেন মনে থাকে, এই কাহিনীর সারাংশেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। আচ্ছা গুরুদেব। গুরুদেব, আমি আপনাকে এই জন্য চয়ন করেছিলাম কারণ আপনি হলেন অসুর গুরু, আমাকে সাহায্য করবেন। কিন্তু আমি সর্বদা তোমায় সঙ্গ দিয়েছি অসুর রানী পৌলমী, কারণ তুমি একজন অসুর কন্যা আর আমি অসুরদের গুরু। কিন্তু অসুর গুরু ছাড়াও আমি একজন তপস্বী। জ্ঞান দানের সময় আমি অসুরদেরও কেউ নই, দেবতাদেরও কেউ নই। যদি একজন শিক্ষক জ্ঞান দানের সময় নিরপেক্ষ না থাকে, তাহলে তার জ্ঞান শীঘ্রই শেষ হয়ে যায়। দেবী সন্তোষী আর অসুর রানী পৌলমী, এবার আপনারা দুজন প্রস্থান করতে পারেন। প্রণাম মাতা পার্বতী। প্রণাম মাতা। আপনাদের যাত্রা কেমন ছিল? সৃষ্টির নির্মাণের প্রারম্ভে আমি শব্দের দ্বারা তা ব্যাখ্যা করতে পারবো না। এমন অদ্ভুত অনুভূতি তো আমার আগে কখনো হয়নি। মাতা পার্বতী, মহাদেব কোথায় আছেন দেখতে পাচ্ছি না। শীঘ্র বলুন আমায়, ত্রিদেব কোথায় রয়েছেন? আমার পরীক্ষা সম্পূর্ণ করতে চাই। আপনি ত্রিদেবকে এখানে খুঁজছেন, অথচ ওনারা দেবসভায় সমস্ত দেবতাদের সঙ্গে আপনার জন্য অপেক্ষা করছেন। সকাল সকাল বাড়ি পরিষ্কার করা হচ্ছে, কিন্তু আমি একটা কথা বলি, বাড়ির নোংরা তো পরিষ্কার করাই যাবে, কিন্তু মানুষের মনের নোংরা পরিষ্কার করবে কি করে? সেটাও পরিষ্কার হয়ে যাবে যেদিন সে নিজের ভুলটা বুঝতে পারবে। তবে রিঙ্কি, দেখেছো এখানে নোংরা একটু বেশি জমেছে, ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। লাভলি বৌদি, আগেরবার যখন নোংরা পরিষ্কার করেছিলাম ভালো করে না হয়নি, এইবার ভালো করে পরিষ্কার করব। এই সরে যা। আর অন্য কারোর দিকে আঙুল তোলার আগে একটু নিজেকেও ভালো করে দেখে নাও। এই শোনো, বেশি ডায়লগ বাজি করবে না এখানে, বুঝেছো? বেরো এখান থেকে। লাভলি বৌদি, কালো মুখ কি করে লুকোতে হয় দেখে নাও। আমার কথাটা মনে রাখিস রে, আমি কিন্তু ভয়ঙ্কর কালসাপ, গুনে গুনে প্রতিশোধ নেব।
বাহ মা, কি সুন্দর সাজিয়েছেন আপনি। আপনি তো সব আয়োজন করেছেন দেখছি। হ্যাঁ বৌমা, পুজোর কাজ করতে করতে কখনো মনেই হয় না যে কোনো কিছু একলা করছি। শিবরাত্রির পুজোর আয়োজন তাড়াতাড়ি করাচ্ছিল তো, তাই আমি ঝটপট সবকিছু করে নিয়েছি। যাক, পুজোর সব আয়োজন তো হয়ে গেছে, কিন্তু কি জানি তোমার শ্বশুর মশাই। শোনো মা, ভোলানাথের পুজো খুব ভালো করেই হবে, তুমি চিন্তা করো না। আর এইবারেও ভোলানাথের বরযাত্রী বের করানোর দায়িত্ব আমার। অনেক কাজ আছে সবার, আর তারপর সবাইকে মন্দিরেও যেতে হবে। ইন্দ্র, শিব আর পার্বতী কে হবে? নাটকের দলের সঙ্গে কথা বলেছি, কাউকে না কাউকে নিশ্চয়ই পাবো। তোমরাও ভোলানাথের বরযাত্রী হওয়ার জন্য তৈরি থেকো, কারণ সারা রাত নাচ গান হবে আর ভজন কীর্তন হবে। আর আমিও ভোলানাথের কাছে প্রার্থনা করব যাতে সব ঠিক করে দেন। তাহলে এটাই ঠিক থাকলো, বরযাত্রী এখান থেকে বেনারস যাবে, তারপর সেখান থেকে কাশী বিশ্বনাথের দর্শন করব সবাই। আরে বাহ, আমি আমার নতুন শাড়িটা বের করছি এক্ষুনি পরে যাওয়ার জন্য। আরে হ্যাঁ, আমাকেও পার্লার যেতে হবে। দাঁড়াও বৌদি। আমিও ঢোলকের সঙ্গে কথা বলে আসছি।